এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। কি বলবো, আর কিছু বলার মতো নাইগা। আর বলতে চাইলেও বলতে পারতাছি না। সামান্য কথা নিয়ে এমন কথা কাটাকাটি হয়ে যায়, এত বড় বড় কথা, একদম ঝামেলা, বড় বড় ঝামেলা হয়ে যায়। এই ঝামেলা কিভাবে সামাল দিব আর কিভাবে করবো জানি না। এক চাইলে আল্লাহ পারে শান্ত করে দিতে, সবাই সাহায্য করতে। আল্লাহ চাইলে সব কিছু পারে, আর আল্লাহ যতক্ষণ পর্যন্ত না চাইবে কেউ কিছু করতে পারবে না। এই যে 30 টাকার বাটার বন, 2টা বাটার বন আনছি, তাও আমি একা খাই নাই, 2জনে খাইছি, শাশুড়ি দিছি, আমি খাইছি। আর এই যে আমি ডিব্বার ভিতরে একটু চা নিচ্ছি। হঠাৎ করে মাথাটা ব্যথা করতেছে, বিকালবেলা ভাবলাম যে একটু চা রুটি খাইলে মনে হয় ভালো লাগবো। আমি আনাইছি ছেলের দিয়ে আনাইয়া, আমি একদম রাত্রের 12টার সময় এসে বিপদে পড়লাম। খাইছি আচারের সময়, বিপদে পড়লাম রাত্রের 12টার সময়। সাধারণত এই 30 টাকা খরচ করাতে, টাকাটা আমি এখনও দেই নেই দোকানে, বলছি দিয়ে দিব। আর যে আইসা আমার সাথে এরকম করছে, সেও দেয় নাই, না দিয়ে আমার সাথে শুরু করছে। আমি আইনা খায়া ফেলতেছি, সব খেয়ে ফেলছি। এত টাকার নাস্তা আনছি, মানে দুনিয়ার হইছই। এটা বিকালবেলা আম্মা আবার এই যে মাগরিবের পরে যা দেখি রুটি বানাইছে, রুটি বানায় আমার ডাকতেছে, ডাইকা বলতেছে যে রুটিটি শিখতে। আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় রুটিটি শিখতেছি। পরে জেডি শাশুড়ি আসে, জেডি শাশুড়ি সহকারে রুটি খেয়েছে সবাই। তো আমি চা দিয়ে, আমি কালকের পরোটা ছিল একটু, তো এই কালকের পরোটা খেয়েছি, এটা খাওয়া দাওয়া করছি। পরে আর রাত্রে আমি কোনো খাবার টাবার খাই নাই। পরে রাত্রে 12টার সময় আইসা, বাইরের থেকে আসে, তো রাত্রে 12টার সময় আইসা এই ঝামেলা শুরু করে। প্রতিদিন একটা না একটা সূত্র ধইরা অশান্তি, সারা রাত অশান্তি করে। দিনেও ঘুমানো যায় না, রাত্রে তো ঘুমান যায়ই না। সারাটা রাত কীভাবে কী করলে শান্তি পাবো, আর কীভাবে কোথায় গেলে শান্তি পাবো বুঝতেছি না। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে, সবার কাছে ভালো লাগে, তাহলে আমার লাইক কমেন্ট করে আমার জানাবেন যে কী করলে ভালো হবে, কি না করলে ভালো না হবে। সবার কাছে ইয়াটা আমি জানতে চাইতেছি। একটু সবাই যদি আমার একটু হেল্প করেন, আমার কাছে খুবই ভালো হবে। এখন এই যে রান্না বান্না তো করা লাগবে, না রান্না করলে বলবে যে রান্না করে না, আসে না রান্না করে। মানে শ্বশুর শাশুড়ির সাথে থাকলে আর কি যেটা হয় ওইটাই হইতেছে আমার সাথে। আর স্বামী ভালো হলে সব কিছু, মেয়েদের জন্য সব কিছু পারফেক্ট। আর যদি স্বামী খারাপ হয়, তাহলে শ্বশুর শাশুড়ি তো দেখতে পারবেই না, বরঞ্চ বিশ্বের মতো লাগবে তাদের কাছেও। আমার জানি না কী কারণে, আমি কি দোষ করছি আর কি ভুল আমার জীবনে ছিল। একটাই ভুল ছিল যে ঢাকার সবচেয়ে বড় কথা হলো, নামে আছে কামে নাই, ভাণ্ড আছে মধু নাই। ঢাকায় ছেলের কাছে যেন আমার যে দুশ্মন, ওই দুশ্মনরাও যেন না দেয়। সব ছেলেরা তার এক হয় না, কিছু নেশাখোররা আছে না, ওরা এরকম হয়। এখন এই যে আমি অনেকগুলি কথা বললে ফেলাইছি কষ্টের ঠেলায়, আপনারা মানে মাফ করবেন আর ক্ষমা দৃষ্টিকে সবাই দেখবেন। এখন আমি রান্না বান্না করতেছি, করলা ভাজি করলাম, ভাজি হয়ে গেছে। তারপর রান্না করলাম একটু লাউ শাক রান্না করবো, মাছগুলি ভাজা রাখা। তা একটু লাউ শাক না, মিষ্টি কুমড়া শাক সিদ্ধ করে রাখছিল, ওই শাকটাকে আমি ভাজি করবো। এখন তো মাছ ভাজি হয়ে গেছে, এক এক করে মাছগুলি ভাজি করে নিলাম। মাছ ভাজি করে নিয়ে ওই কড়াইতে, এই যে কড়াইটাতে, যে কড়াইতে করলা ভাজি করছে, ওই কড়াইতেই আমি ইয়াটা বসাই দিব। আর এই কড়াইতে, এই ফ্রাই প্যানটা ছোটো ফ্রাই প্যান, তারপরে মাছ ভাজতে সুবিধা, তাড়াতাড়ি মাছগুলি ভাজা হয়। ইলেকট্রিক চুলায়, আর ওই চুলায় অনেক সময় লাগে, কিন্তু পানি উঠা সব কিছু মাছ ভাঙ্গা যায়। আর এই ফ্রাই প্যানটা মাছ ভাঙ্গে না, সেই জন্য এই ছোট্ট ফ্রাই প্যান। তারপরও তেল সাইডে দিয়ে ছিটে, আগে যেই হারে ছিটছে এই হারে এখন ছিটে না। আস্তে আস্তে এই মাছগুলি ভাজা হইতেছে। মাছগুলি ভাজা শেষ। এখন আমি ওই যে আম্মা কুচা করে রাখছিল, আর এই শাকটা সিদ্ধ করে রাখছিল, এই শাকটা দিয়ে, এই আলুটা দিয়া, এক পিস মাথা আর এক পিস মাছ দিয়ে তারপরে এই লাউ শাকটা রান্না করব, মিষ্টি কুমড়া শাকটা। এইভাবে শাক রান্না করলে ভালোই লাগে, কিন্তু মিষ্টি কুমড়া শাক তিতা লাগে দেখে আমার কাছে ভালো লাগে না। সবার কাছে সব কিছু পছন্দ না, আমার কাছে শুটকি দিয়েই পছন্দ লাগে। মিষ্টি কুমড়া শাকটা আর ভাজি, চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে ওই শাকটা খুবই মজা লাগে। এখানে শাকটা দিয়ে দিলাম। এইভাবে এই রান্নাটা আজকে করতেছি। রান্না করলাম করলা ভাজি আলু দিয়ে, আর আলু দিয়ে এই শাকটা রান্না করলাম। আর
পোয়া মাছ রে, ওই যে বোল পোয়া না কি বোল কয়, ওই বোল পোয়া মাছ রে আমি ভুনা করব। একটা টমেটো ছিল, টমেটো দিয়া আর ইয়া দিয়া ভুনা করব। এখন শাক ভাজিটা হইতেছে, শাক ভাজি না, এক পিস মাথা দিয়ে দিলাম। এখন শাকটা হয়ে গেছে, শাকটা নামায় ফেলছি। এখন আমি এই যে দিয়ে দিলাম লবণ, দিলাম পেঁয়াজ আর দিলাম টমেটো দিয়ে এখন একদম ভালো করে ভাজা করে নিছি। রসুন বাটা দিয়ে দিছি, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিব মরিচের গুঁড়া পরিমাণ মতন। আবার লাল লাল না হইলে আমার শ্বশুর আবার খায় না, আবার টমেটো আস্তা টমেটো থাকলেও খায় না। টমেটোটা গালায় নিব। এখন মশলাটা ভালো করে কষাইতে যখন তেল উঠা যাবে, তখন তেল উঠার পরে পানি দিয়ে আবার কষাইতে হবে। এই যত কষানো যায় ততই ভালো লাগে। সেই জন্য টমেটোটি গালায় নিতেছি। এখন এইভাবে তার এই কড়াইটা রান্না করা যায় না, এই কড়াইয়ের নিচে দিয়ে লাগা যায়। তারপরে কড়াই শর্ট পড়ছে তো কড়াই আনতে হবে পাতিলা, সেই জন্য এই পাতিলাই রান্না করি আপাতত। আমার ভিডিও যেখান থেকে দেখেন যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা যারা দেখেন লাইক দিয়ে দেখবেন। আর সবাই আমার একটু সাপোর্ট করলে আমি উঠতে পারবো, চেষ্টা করলেও উঠতে পারবো। সবাই যদি আমার দিকে ফিরে তাকান বা আমার একটু সাহায্য করেন তাহলে আমি একটু সচ্ছল হইতে পারবো। এখন এই যে মাছের বোনাটা আমি বসাইছি। মাছটা এইভাবে আমি মাছটা বাজি না, পোয়া মাছ সরাসল ভাজা হয় না, তাও আজকে বাজতাছি। যেমন ওই যে মাছ ভাজার কারণ হয়েছে এটা বলবো, ওই যে সাগরের পোয়া মাছ তো, এই পোয়া মাছটা কবেন না কবে, সেই জন্য একটু ভাজা দিয়ে লইলে তাহলে আর ওই যে গন্ধটা স্মেল থাকে, ওই স্মেলটা থাকে না। এখন ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিছি, কাঁচামরিচ ফালি করে দিছি। একটু জাল করে এই বুনাটা করছি লাল লাল করে। তারপরেও কইবে মজা হয় নাই, রান্না ভালো হয় নাই, মানে বিভিন্ন কথা কইবে। এই তো রান্না বান্না শেষ, এখন আমি গোসল করে আসছি, নামাজ পড়বো। এখন এই যে শাকটা রান্না করলাম আলু দিয়ে করলা সাদা করে ভাজি করলাম। এই যে মাছটা বুনা করলাম, পোয়া মাছটা, আর ওইখানে ভাত, গরম ভাত। যদি আমার ভিডিওটা ভালো লাগে, যেখান থেকে দেখেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কে কোথা থেকে দেখেন সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম।